নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। রাজ্যের নানা ব্যস্ততায় দেখতে দেখতে ইংরেজি বছরের প্রায় শেষ লগ্নে আমরা। বলা যায় হাতে গোনা মুহূর্তের দূরত্বে নতুন বছর। এর মধ্যেই আমরা ফের হাজির নতুন আরেক পর্বে। আর এর শুরুতেই ভোক্তা হিসেবে নিজেদের অধিকার বুঝে নেওয়ার দিবস উদযাপনের কথা। রাজ্যেও গোটা দেশের পাশাপাশি ছিল দিবস উদযাপন উপলক্ষে সচেতনতার নানা কর্মসূচি। সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখবেন রিপ্রেজেন্টেটিভস ফ্রম ফেয়ার, আমাদের যে ডিগনিটারিজরা রয়েছে। এটার ভেতরে যদি আপনি যান, শ্রী সুভাষ দত্ত এসডিএম, মাননীয় মন্ত্রী, যারা এখানে আছেন তাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। 5 টাকা বেশি দিলাম, 10 টাকা বেশি দিলাম, তাদের কিছু আসে যায় না। আমি যখন এটা ভাবি যে 5 টাকা বেশি দিলাম, 10 টাকা কত ভাবেই আমি খরচ করে ফেলি, মানি ইজ নট ইম্পর্টেন্ট। 5 টাকা 10 টাকা এখানে ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্ট হচ্ছে আমি প্রতারিত হচ্ছি, and the same practice is being followed by the practitioner repeatedly. মানুষ প্রতারিত হচ্ছে, সমাজ নষ্ট হচ্ছে এবং সিস্টেমটা নষ্ট হচ্ছে। আমরা সেই জায়গাটাই মানুষের কাছে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করতে চাইছি। এবং বর্তমানে আমরা পদক্ষেপ নিয়েছি বিভিন্ন কলেজে গিয়ে জাগো গ্রাহক জাগো, এই যে স্লোগান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে রেজ করা হয়েছে, সেই জাগো গ্রাহক জাগোর উপর সেখানে আমরা আলোচনা করছি। কনজিউমার প্রোটেকশনের উপর আমাদের ধ্যান দিতে হবে এবং ড্রাগ অ্যাবিউজ অফ ড্রাগ, যেটা আমি বরাবর বলি, যেটার উপর আমাদের ধ্যান দিতে হবে। এই বছরটা অনেক বিখ্যাত মনীষীর শতবর্ষ। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীরও 100তম জন্ম জয়ন্তীতে তৃতীয় সুশাসন দিবস উদযাপন করা হলো সারা দেশে। ত্রিপুরাও সামিল ছিল সেই উদযাপনে। রাজ্যেও আজ থেকে শুরু হয়েছে 7 দিনব্যাপী মহাকুম্ভ মেলা। রানীর বাজারের কুম্ভ কালী মন্দির প্রাঙ্গণে আজ এই মেলার সূচনা করলেন রাজ্যের পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়াও রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু সন্তরাও উপস্থিত ছিলেন। মেলায় নাগা সাধু সন্তদের উপস্থিতি ছিল লক্ষণীয়। 7 দিনব্যাপী এই মেলায় মহাযজ্ঞের পাশাপাশি নানা ধর্মীয় আলোচনাও অনুষ্ঠিত হবে। মূল অনুষ্ঠান অর্থাৎ শাহী স্নান হবে আগামী 1 জানুয়ারি। ইতিমধ্যেই হাওড়া নদীর পারে মুখ্যমন্ত্রীর আর্থিক সহায়তায় গড়ে তোলা হয়েছে স্নানের ঘাট। আজ সেই ঘাটেরও উদ্বোধন করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্য সাধু সন্তরা। নদীর পার এলাকায় সাধু সন্ন্যাসীদের জন্য যজ্ঞ এবং অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠানের লক্ষ্যে জায়গার বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। সেখানেও মেলার প্রথম দিনেই পুণ্যার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কুম্ভ মেলায় আসা এক নাগা সন্ন্যাসী জানালেন সেখানকার বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের কথা। এখানে আপনার যজ্ঞ হয়, হোম হয়, বিভিন্ন রকমের স্বাস্থ্যের কথা হয়, বুঝলেন। আমরা এখন কতজন এসেছি এখন তো ঠিক বলা যাবে না, অনুমান এখন মোটামুটি প্রায় 200-250 মতন হয়ে যাবে। এখানে আমি যজ্ঞ করব। এদিকে কয়েকজন পুণ্যার্থী জানালেন প্রয়াগরাজ কিংবা দেশের বিভিন্ন প্রান্তে এই ধরনের মেলা অনুষ্ঠিত হয়ে থাকলেও নানা কারণে তারা যেতে পারেন না। তাই রাজ্যে যেহেতু এই ধরনের পুণ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে, সে কারণেই তাদের আশা। আমরা এখানে শুনলাম কুম্ভ মেলা হচ্ছে, তার জন্য এত দূর যাওয়া সবার পক্ষে সম্ভব হয় না। আচ্ছা, আমাদের স্থানীয় জায়গাতে হচ্ছে, তার জন্য দেখতে আসলাম। খুব ভালো লাগলো এখানে এসে, এত সুন্দর আয়োজন করেছে, এখানে ভাবাই যায় না। আমরা এখানে বসে উত্তরকাশী থেকে আসা নাগা সন্ন্যাসীদের দর্শন করে আমরা সত্যি ধন্য হচ্ছি। শুনেছি এখানে কুম্ভ মেলা হচ্ছে 3 বছর যাবৎ, এবার বহুল পরিমাণে প্রচার হয়েছে, বিভিন্ন দিকে পোস্টার দেখতে পেয়েছি, কসবা মেলা তো দেখতে পেলাম সেদিন, এই জন্য এসছি। আমরা আজকে প্রথম এলাম আর কি। আজকে স্নান হবে না, আগামী জানুয়ারি 1 জানুয়ারি বললো যে ওদের মেইন স্নানটা 1 জানুয়ারি হবে। ওদিন আবার আমাদের ইচ্ছা আছে যে আসার স্নানটা করার জন্য। মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান এ নিয়ে এই মেলা 2য় বছরে পদার্পণ করলো। কি কারণে এই ধরনের মেলার আয়োজন তারও বিস্তারিত তুলে ধরেন তিনি। এবং এখানে হিন্দু ধর্ম নিয়ে, সনাতন ধর্ম নিয়ে আমাদের যা ইতিহাস, আমাদের নাগা সন্ন্যাসীদের যা ইতিহাস, আমাদের বিভিন্ন সনাতনী সভ্যতা নিয়ে, সংস্কৃতি নিয়ে এখানে আলোচনা হবে। বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিজনেরা আসবেন এবং সারা রাজ্য থেকে ভক্তবৃন্দরা তাদের উপস্থিতিতে এই আমাদের রানীর বাজার কুম্ভ মেলা একটা
ঐতিহাসিক স্থান করে নেবে এই রাজ্যে, সারা দেশে তার নাম ছড়াবে, সেটাই আমরা আশা রাখছি। মেলায় অংশগ্রহণকারী রঞ্জিত আনন্দজি মহারাজ কুম্ভ মেলার মাহাত্ম্য তুলে ধরার পাশাপাশি জানালেন এই ধরনের মেলার মধ্য দিয়ে সনাতন ধর্মের ব্যাপক সম্প্রসারণ সম্ভব। এই ধরনের কুম্ভ মেলা সারা ভারতবর্ষব্যাপী গুরুত্ব হলো সনাতনীদেরকে জাগানো, হিন্দুত্বকে জাগানো এবং সনাতন ধর্মের প্রসার এবং বিস্তার করা, সর্বত্রই বৈদিক সনাতনীর বিস্তার লাভ করা এবং সবাইকে নিয়ে আমরা সংযুক্তভাবে শাহী স্নান করব। আর এই স্নানের মাধ্যমে আমরা দেব দর্শন করব, পুণ্য অর্জিত করব। তাই আসুন সবাই মিলে আমরা এক জায়গায় একত্রিত হই, পুণ্য অর্জিত করি। জয় মা কুম্ভকালী, হর হর মহাদেব। পুণ্যার্থীরা বলছেন যে শাহী স্নান হবে ১ জানুয়ারি। শুধু আজকে তারা এই সাধু সন্তদের দেখার জন্য এসছেন এবং তাদের কাছ থেকে আশীর্বাদ নেবেন। তবে আগামী ১ জানুয়ারি যে শাহী স্নান হবে, সেই শাহী স্নানে তারা অংশ নেবে এবং নিজেদের মনোকামনা পূর্ণ করার জন্য একটা ভগবানের কাছে প্রার্থনা করবেন। রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু নিঃশব্দে নিজেদের কাজটা গুছিয়ে নিতে থাকে। একবার পরীক্ষা ও ফল প্রকাশের পরই শুরু হয় পরের বারের প্রস্তুতি। আগামী বছরের পরীক্ষার জন্য ধীরে ধীরে নিজেদের তৈরি করে ফেলেছে পর্ষদ। এরই সংকেত মিলল মাধ্যমিক ও দ্বাদশের পরীক্ষার সূচি ঘোষণায়। প্রথমত মাধ্যমিকেরটা বলি। মাধ্যমিকের যে রুটিন সেটা হলো, মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 25 তারিখ থেকে, 25শে ফেব্রুয়ারি। 25 তারিখ পরীক্ষা হবে ইংরেজির। পরীক্ষা 12টা থেকে শুরু হয় এবং 3:15 সময় শেষ হবে। তারপর মাধ্যমিকের 25-এর পরে পরীক্ষা হলো 28 তারিখ, 28/2/2025। ওই দিন পরীক্ষা হবে বাংলা, হিন্দি, ককবরক আর মিজো। 28 তারিখ। 28-এর পরে হবে মার্চের 4 তারিখ, 4/3/2025। ওই দিন হবে সোশ্যাল সায়েন্স, মানে হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স। আবার সোশ্যাল সায়েন্স আরেকটা পেপার, ইকোনমিক্স এবং জিওগ্রাফি, এই দুটো। মানে 4 মার্চ মাধ্যমিকের হলো শুধু সোশ্যাল সায়েন্সের পরীক্ষা। তারপরে হচ্ছে মার্চের 8 তারিখ, ওই দিন পরীক্ষা হবে মাধ্যমিকের সায়েন্স, মানে বায়োলজি, আর সায়েন্স হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি। এই শুধু সায়েন্সের পরীক্ষা মাধ্যমিকের 8 তারিখ, 8ই মার্চ। আর মাধ্যমিকের 13ই মার্চ পরীক্ষা হবে ম্যাথমেটিক্স বেসিক এবং ম্যাথমেটিক্স স্ট্যান্ডার্ড, এই দুটো। আর 18 মার্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ। ওই দিন হচ্ছে 6 সাবজেক্টের পরীক্ষা, মানে ভোকেশনাল যতগুলো সাবজেক্ট আছে ওই ভোকেশনাল বিভিন্ন সাবজেক্টের পরীক্ষা হবে। 10টা সাবজেক্ট আছে ভোকেশনাল মাধ্যমিকের এগুলো। তাহলে আমাদের এই হলো মাধ্যমিকের রুটিনটা। আর মাধ্যমিক লেভেলে আমাদের মাদ্রাসায় যে পরীক্ষা হয় সেটাকে বলা হচ্ছে আলিম। তো আলিম পরীক্ষা হবে, শুরু হবে 25শে ফেব্রুয়ারি। ওই দিন হচ্ছে ইংরেজির পরীক্ষা। 28শে ফেব্রুয়ারি হচ্ছে অ্যারাবিক আর বাংলা। আর মাধ্যমিকের 4 মার্চ পরীক্ষা হলো সোশ্যাল সায়েন্স দুটো, একটা হলো হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স আর একটা ইকোনমিক্স আর জিওগ্রাফি। আর 8ই মার্চ হবে ওই সায়েন্স, যেটা বায়োলজি আর ফিজিক্স কেমিস্ট্রি, এসব পরীক্ষা মাধ্যমিকের। 13 মার্চ পরীক্ষা হবে ম্যাথমেটিক্স বেসিক, ম্যাথমেটিক্স স্ট্যান্ডার্ড। আর 18 মার্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ। ওই দিন পরীক্ষা হবে থিওলজি পরীক্ষা হবে 18 মার্চ। রাজ্যে উত্তর পূর্বাঞ্চল পর্ষদের প্লেনারি বৈঠকের নেতৃত্ব দিতে তিনি এসেছিলেন রাজ্যে। বৈঠকের মূল পর্বের শেষে তিনি, মানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের বুকে কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন। খতিয়ে দেখলেন কেন্দ্রীয় প্রকল্পের অগ্রগতিও।
आरोग्यं धनसम्पदां शत्रुबुद्धि विनाशाय दीपज्योति नमस्ते। राज्य मंत्री, एनईसी के माननीय सदस्यगण, केंद्रीय गृह सचिव, सचिव उत्तर पूर्वी क्षेत्र। प्रधानमंत्री जी ने अपने विजन से, अपने संवेदनशीलता के कारण नॉर्थ ईस्ट को विकास के फोकस में लाकर रख लिया। एक और तो इस 10 साल में नॉर्थ ईस्ट के अंदर अभूतपूर्व इंफ्रास्ट्रक्चर के विकास के कारण दूरी कम करने का काम हुआ है, और दूसरी ओर नॉर्थ ईस्ट के लोगों की दिल्ली से दिल की दूरी को भी कम करने का काम माननीय प्रधानमंत्री जी ने किया है। क्योंकि एक बार जब प्रधानमंत्री जी स्वयं नॉर्थ ईस्ट को प्रमुखता दिए तो अपने आप पूरे केंद्र सरकार की प्रमुखता नॉर्थ ईस्ट की तरफ आगे बढ़ गई, और आज हमारा नॉर्थ ईस्ट अनेक प्रकार की विविधताओं के बावजूद विकास के रास्ते पर चल पड़ा है। तो नॉर्थ ईस्ट के अंदर शांति प्रस्थापित करने का काम ये 10 साल के अंदर हुआ है। 20 से ज्यादा समझौते कर 9,000 से ज्यादा हाथ में हथियार लिए युवाओं को सरेंडर कर मेन स्ट्रीम में शामिल कर नॉर्थ ईस्ट के अंदर शांति प्रस्थापित हुई, जो हर प्रकार के विकास की नींव बनी है। और अभी अभी प्रधानमंत्री जी अष्टलक्ष्मी कंसेप्ट को एक और ताकत देने के लिए दिल्ली के कार्यक्रम में गए, और अब ये अष्टलक्ष्मी कंसेप्ट पूरी दुनिया, पूरा देश स्वीकार कर रही है। मैं आज सभी मुख्यमंत्रियों को भी कहना चाहता हूं कि पूरा देश चाहता है कि नॉर्थ ईस्ट का हर व्यक्ति समृद्ध बने, नॉर्थ ईस्ट का हर राज्य समृद्ध बने, और उत्तर प्रदेश से कई गुना बड़ा हमारे भूभाग देश के विकास में योगदान करता है। रिजर्व बैंक ने गाइडलाइन बनाई है, नाबार्ड ने जो गाइडलाइन बनाई है, वो पूरे देश की गाइडलाइन, वही गाइडलाइन नॉर्थ ईस्ट की होनी चाहिए क्या? कैसे कर सकते? नॉर्थ ईस्ट की और पूरे देश की गाइडलाइन एक नहीं हो सकती। जरूरियात है नॉर्थ ईस्ट के लिए अलग पैरामीटर्स के साथ फाइनेंस की गाइडलाइन। सेक्रेटरी बैंकिंग, चेयरमैन नाबार्ड, आरबीआई और एसबीआई की ये जिम्मेदारी है कि एक अच्छे दृष्टिकोण के साथ जो नॉर्थ ईस्ट की अभी की कैपेसिटी है उसको दृष्टिगत रखते हुए एक विशिष्ट प्रकार की गाइडलाइन फाइनेंस के लिए नॉर्थ ईस्ट के लिए अलग बनाई। यहाँ बहुत बड़ा पोटेंशियल है, और मैं आज आपको बताना चाहता हूँ नॉर्थ ईस्ट हमारे देश का एक्सपोर्ट का गेटवे बने। मित्रों, आने वाले दिनों में बहुत सारे इंडस्ट्रीज यहाँ आने की संभावना मैं देख रहा हूँ। टाटा का 27,000 करोड़ का सेमीकंडक्टर का प्रोजेक्ट वो बताता है कि नॉर्थ ईस्ट के पोटेंशियल को एक्सप्लोर करने के लिए बड़े बड़े उद्योग समूह भी आगे बढ़ रहे हैं। 50,000 मेगावाट जल विद्युत की क्षमता यहाँ पर अभी एक्सप्लोर करे बगैर की पड़ी। ब्रह्मपुत्र का कभी समाप्त न होने वाला पानी आगे देश को सस्ती बिजली पहुंचा सकता है, और ऑर्गेनिक खेती का मार्केट भी 1.50 लाख हेक्टर यहाँ ऑर्गेनिक खेती होती है, जो विश्व का एक साथ सबसे बड़ा समूह। इसके लिए भी विश्व का बाजार हमारे लिए खुला है। आगे बैंक ब्रांच की डेंसिटी हमें बढ़ानी पड़ेगी, एटीएम बढ़ाने पड़ेंगे, 1 ब्रांच और 2 ब्रांच डिस्ट्रिक्ट को आइडेंटिफाई कर उसको बैंकिंग सेवाओं से लैस करना पड़ेगा। अनबैंक्ड विलेज को आइडेंटिफाई कर पोस्ट
और बैंकिंग सेवा से युक्त करना पड़ेगा और सारे डीबीटी नॉर्थ ईस्ट के नागरिकों के पास करप्शन के बगैर पहुंचे और बैंक के माध्यम से वहां विकास भी पहुंचे, ऐसी व्यवस्था करनी पड़ेगी। धन्यवाद सर। हमारे बीच जुड़ चुके हैं सम्माननीय अतिथिगण। सौभाग्य है हमारा कि हमारे बीच आज उपस्थित। Today, India has risen in a period of 10 years from the 11th largest economy to becoming the 5th largest economy in the world. By 2027, India, which is today the 5th largest economy, has put behind her that country that thought that they could rule India, England. In the next 2 years, India will go ahead of Germany and Japan and become the 3rd largest economy in the world. Today, there's a significant increase in bank branches, digital transactions, financial literacy. Credit growth has grown tremendously. Number of bank branches have grown by almost 50%, from 3,330 to 5,182. Bank deposits have grown by 152% to almost 3.52 lakh crores. Credit growth has grown by 282% to 1.86 lakh crore. Jan Dhan accounts have grown by almost 2.8 crores. Our mutual fund liquid assets have grown from 16,000 crores to almost 40,000 crores in the Northeast. And lending for agricultural credit has grown to almost 70,000 crores, multiplied by almost 7 times in the last 10 years. In principles of business, first mover advantage is the most important advantage. And today I urge all of you to take that leap forward, strengthen your presence here in the Northeast, because the next opportunity in the new India, भारत माता के नए अवसर अब उत्तर पूर्वी राज्यों की श्रृंखला से शुरुआत होंगी। Seated on the dais with us. Guideline: every village of the state has been provided with banking touch point or outlet. It is to be mentioned here that every district and every block of the state has ATM facility. State level bankers committee SLBC of Tripura has received the award of excellence since financial year 2021-22 under Atal Pension Yojana scheme. In our state, number of financial literacy centers are running with an objective of scaling up, covering all 58 blocks. 2,800 business correspondences are playing an important role in increasing financial inclusion of the state by facilitating banking services at very low cost. Banks have commendable effort in priority sectors by lending with agricultural loans and MSME credit, seeing notable growth. All the bank and microfinancial institutions are participating to provide mudra loan to the unemployed youth in rural and semi-urban areas of the state. Mobile banking app for loan approval to farmers to reduce cost credit delivery and increase the reach and efficiency of priority sector lending to the state. The state's participation in the digital payment mission has resulted in improved financial literacy and surge in cashless transactions. Despite our achievement, our mission remains unfinished. I urge the banking community to intensify the effort towards developing innovative financial products tailored for the Northeast socio-economic landscape. As we gathered here today, let us renew our commitment to building a resilient, inclusive, and vibrant banking ecosystem in Tripura and in the Northeast. মাননীয় পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র
Project supported by rupees 380 crore Asian Development Bank. कि मेरे अब तक के जीवन में जिस काम के संतुष्टि मिली है, संतोष मिलता है, आनंद मिलता है, ऐसे कुछ कामों में से ये काम है कि 38,000 ब्रू रियांग का सेटलमेंट भारतीय जनता पार्टी की सरकार ने 25 साल से पशु से भी बदतर जीवन हमारा ब्रू रियांग भाई बहन जी रहे थे। अपने आप को गरीबों का मसीहा कहलाने वाले एक कम्युनिस्ट लाल भाई 35 साल तक यहां शासन किए। कांग्रेस पार्टी ने भी सबसे ज्यादा समय शासन किया, मगर ब्रू रियांग का दर्द नहीं दिखाई दिया। जब त्रिपुरा में परिवर्तन हुआ, भाजपा सरकार बनी, विप्लव देव इसके मुख्यमंत्री बने और भाजपा की केंद्र में भी सरकार थी, एक एग्रीमेंट हुआ और 40,000 लोगों के बसने की व्यवस्था, इनकी रोजगारी की व्यवस्था, स्वास्थ्य की व्यवस्था, शिक्षा की व्यवस्था, शुद्ध पानी, शौचालय और महिलाओं के लिए कोऑपरेटिव की व्यवस्था करने का काम हुआ। यहाँ पर अभी तक 1,754 एकड़ जमीन हम लोग दे चुके हैं और टोटल 6,935 परिवार को अभी तक पुनर्वासन दिए हैं। अभी तक यहाँ पर जो पहले 500 करोड़ का बात हुआ था, अभी माननीय हमारा यशस्वी गृह मंत्री जी के कारण अभी तक 821.98 करोड़ अभी तक खर्च यहाँ पर हुआ है। উত্তর পূর্বাঞ্চল পর্ষদের বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি বেশ কিছু কর্মসূচিতে অংশ নিতে 3 দিনের রাজ্য সফরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য সফরের শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ ধলাই জেলার আমবাসা সফর করেন। আমবাসার মাসুরাই পাড়ায় 13টি প্রকল্পের বোতাম টিপে ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন তিনি। এতে ব্যয় হবে 668 কোটি 39 লক্ষ টাকা। এর আগে হাদুকলক পাড়ায় গিয়ে রিয়াং পুনর্বাসন কেন্দ্র ঘুরে দেখেন, কথা বলেন পুনর্বাসনপ্রাপ্ত রিয়াং জনজাতি গোষ্ঠীর লোকজনদের সঙ্গে। আধার কার্ড থেকে শুরু করে রেশন কার্ড ইত্যাদি সুযোগ সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। যুবকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ নিতে পরামর্শ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। कितने साल त्रिपुरा में रहे आप लोग? कब आए थे? 25 साल हो गए। अब अच्छा घर मिल गया है। आधार कार्ड कितने के पास है? राशन कार्ड सभी के पास। कोई नहीं हो तो जरा हाथ उठाओ तो। सबके पास है। राशन कार्ड भी है और वो आयुष्मान भारत कार्ड आता है ना, हेल्थ का, सबका नहीं है। चलो हम कराते हैं। अंत्योदय कार्ड है ना सबके पास? इसमें आयुष्मान भारत कार्ड जिसके पास है उसको 5 लाख तक खर्चा नहीं होगा। ऑपरेशन कराना है, बड़ी बीमारी है, छोटी मोटी बीमारी तो सरकार यहाँ करती है। अगर आप हॉस्पिटलाइज हो गए तो कोई खर्चा नहीं होगा। घर जो बना है वो ठीक ठाक है? खुद ने बनाया आप लोगों ने? পুনর্বাসনপ্রাপ্তরাও কেন্দ্রীয় মন্ত্রীকে কাছে পেয়ে তাদের মনের কথা বলেন। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে তারাও সন্তোষ ব্যক্ত করেন। I would like to thank central government and Tripura government for settling us here in Tripura and giving us permanent citizenship. और सर एजुकेशन के बारे में मैं बोलना चाहती हूँ, क्योंकि लास्ट टाइम जब हम लोग डिस्प्लेस रिलीफ कैंप में था तब हमारे पास कोई फैसिलिटीज़ नहीं था स्कूल के लिए। अभी स्कूल है हमारे पास, तो इसके लिए बहुत बहुत शुक्रिया स्कूल के लिए। এর আগে পুনর্বাসন কেন্দ্রে পৌঁছানো মাত্রই জেলাশাসক সাজু ওয়াহিদ এ সহ আরক্ষা প্রশাসন এবং জেলা প্রশাসনের প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিরা তাঁকে স্বাগত জানান। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সোজা চলে যান আয়ুষ্মান আরোগ্য মন্দির পরিদর্শনে। সেখানে গিয়েও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পুনর্বাসনপ্রাপ্তদের সঙ্গে মত বিনিময়ের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পুনর্বাসনপ্রাপ্তরা যে ঘর পেয়েছে সেগুলি ঘুরে দেখেন এবং কথাবার্তা বলেন। এরপর তিনি নতুনভাবে গড়ে ওঠা একটি নবনির্মিত মার্কেট শেড পরিদর্শন করেন। পরে একটি অঙ্গনওয়াড়ি সেন্টারও পরিদর্শন করেন তিনি।
রিয়াংদের সঙ্গে মত বিনিময়ের পাশাপাশি বিভিন্ন জায়গা ঘুরে দেখার সময় কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, কৃতি দেবী সিং দেববর্মন সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের আধিকারিকরা। ক্যাম্প পরিদর্শনকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কাছে পেয়ে জনতার বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা যায়। প্রসঙ্গত, হাদুক কলক ক্যাম্প পরিদর্শন শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সাংসদ, বিধায়ক মাসুরাই পাড়ার মূল অনুষ্ঠানে যোগ দেন। उपस्थित श्री शुक्लाचरण नवादी जी माननीय ব্যবসায় বৃদ্ধি হবে। इस शुभ अवसर पर मैं माननीय केंद्रीय मंत्री गृह के साथ मंच पर बुलाना चाहूंगी श्री रोहिता वाइडर। इसी के साथ मंच पर श्री अमित शाह जी के कर्मकांडों से एनसीओ और टीएसओ के बीच साथ ही सभी से अनुरोध करूंगी जोरदार तालियों के साथ এই সফটওয়্যার ব্যাংকের কাজ করবে रहित करें। कैडर के जकड़ में ऐसे त्रिपुरा को 25-30 साल तक 35 साल तक जकड़ कर रखा कि अपना त्रिपुरा एक पिछड़ा हुआ राज्य। 98,000 पर कैपिटा इनकम थी, आज 1,77,000 पर कैपिटा इनकम है। और मैं आज यहां से कम्युनिस्टों को बताने आया हूं, बंगाल से ज्यादा पर कैपिटा इनकम हमारे त्रिपुरा के नागरिकों का हो गया। इसको कहते हैं सुशासन। हमारे 57 इनिशिएटिव में से 41 इनिशिएटिव में अपना त्रिपुरा आगे बढ़ा है। 57 में से 41। त्रिपुरा की समस्त जनता को आश्वस्त करना चाहता हूँ, 2 बार आपने भारतीय जनता पार्टी को मैंडेट दिया है। हम अगले चुनाव में आएंगे, इसके पहले हमारे त्रिपुरा को विकसित त्रिपुरा होने की राह पर गाड़ी को पटरी पर चढ़ा कर आएंगे, ये मेरा वादा है। और हिसाब लेकर आएंगे। कम्युनिस्टों के 35 साल, भारतीय जनता पार्टी के 10 साल, मैं खुद आऊंगा, हमारा पलड़ा भारी रहेगा, इसका मुझे पूरा विश्वास है। अब हम कार्यक्रम में आगे बढ़ते हैं। ব্যবসায় বৃদ্ধি হবে। श्री अपूर्व सर को ত্রিপুরাতে এখন জিএসডিপি এখন পর্যন্ত আমাদের 8.9% আমাদের গ্রো করেছে। পার ক্যাপিটা ইনকাম 2024-এ 1,77,773, যেটা 2023-এ থেকে আমাদের অনেকটা বৃদ্ধি হয়েছে, প্রায় 1,57,366 ছিল। অর্থাৎ যদি 2012-এর সাথে আমরা তুলনা করি, প্রায় দ্বিগুণ আমাদের জিএসডিপি ত্রিপুরাতে বেড়েছে। কিন্তু এখানে বসে থাকলে হবে না, আমাদের এখন কম্পিটিশনের সমস্ত আমাদের নর্থ ইস্টের যে অন্যান্য রাজ্য আছে তাদের সাথে আমরা দেখলাম, আমাদের কিন্তু এখন অনেক বেশি আরো পরিশ্রম করতে হবে। এবং বিশেষ করে আমাদের যারা এখানে সমবায়ের সাথে যুক্ত, আমাদের জিএসডিপি, এই সমবায়কে সামনে রেখে আমাদের জিএসডিপি এবং পার ক্যাপিটা ইনকাম আমাদের অবশ্যই আমাদের বাড়াতে হবে। সমস্ত নর্থ ইস্টের সমস্ত স্টেটের সাথে আমরা একটা হেলদি কম্পিটিশনের মাধ্যমে সেটা আমরা। চলতি বছরের শেষ খবরের ডায়েরি নানাভাবেই স্মরণীয় হয়ে থাকবে, আশা করি আপনাদের জন্য। সবাই ভালো অভিজ্ঞতা নিয়ে পা দেবেন নতুন ইংরেজি বছরে, এই আশা রেখে বিদায় নিচ্ছি। হ্যাপি নিউ ইয়ার 2025। ধন্যবাদ।